আপনি এরিকসন ইন্টারন্যাশনালের রিসার্চ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ছিলেন। একটা বুয়েটের একটা স্টুডেন্টের জন্য এটা হচ্ছে মোটামুটি হাইয়েস্ট। যেহেতু আপনি টেকনোলজির ফোর ফ্রন্টে লম্বা সময় কাজ করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনার কাছে কি মনে হয়? আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে হোপের চেয়ে ফিয়ারটা বেশি আর কি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এআই রিলেটেড কোর্স চালু হোক। ঠিক যেরকম ইংলিশ ছাড়া আমরা কিছু করতে পারি না, ইন্টারনেট ছাড়া কিছু করতে পারি না, এআই উইল বিকাম লাইক দিস। সে এখন কেমিস্ট্রি শিখবে ভিআর ক্লাস দিয়ে, হ্যাঁ, সে অনুপরমাণুর ভিতরে ঢুকে যাবে। সে ফিজিক্স শিখবে আইনস্টাইনের কাছ থেকে। আইনস্টাইন বসে আছে, তাকে গল্প করে বলতেছে যে সে পলাশির যুদ্ধ নিয়ে জানবে, সে যুদ্ধের ভিতরে ঢুকে যাবে। অনেকে ফিল করেন তাইলে টিচারদের চাকরি কি হবে, রাইট? So the teachers will actually become content producers. There will still be need for a teacher, but the role will change. Satellite imagery দিয়ে সমুদ্রের কোথায় মাছ আছে, কোথায় মাছ নাই, কোথায় গভীরতা কেমন, সবকিছু আপনি এস্টিমেট করতে পারবেন। দক্ষিণ ভারতে কর্ণাটকাতে ওরা 650,000 metric tons of fish was their yield. পরের বছর using this technology they went to 1.9 million. Wow. 3 times more. So I clearly see this. This is the way. আপনার কাছে, যেহেতু আপনি টেকনোলজির ফোর ফ্রন্টে লম্বা সময় কাজ করছেন, আপনি মুসলিম কমিউনিটিতে বোথ ইউরোপে, সুইডেনে, লন্ডনে সব জায়গায় আপনি খুব অ্যাক্টিভ ছিলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনার কাছে কি মনে হয়, দ্য ফিয়ার অ্যান্ড হোপের জায়গাটা? আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে হোপের চেয়ে ফিয়ারটা বেশি আর কি। এটলিস্ট আমাদের সোসাইটিতে আমি এটা দেখেছি, কিন্তু ইউরোপ, আমেরিকা, জাপান, কোরিয়া, চায়নাটা আমি এটা দেখি নাই। আই হ্যাভ ট্রাভেলড এক্সটেন্সিভলি ডিফারেন্ট কনফারেন্সেস। এরিকসনের যখন আমি কাজ করেছি তখন কাস্টমারদের সাথে আমরা ডিল করেছি। দে আর অ্যাকচুয়ালি এমব্রেসিং এআই। আর আমাদের এখানে হচ্ছে যে ফিয়ারটা, এটা ফিয়ারের চেয়ে হোপটা বেশি আর কি। নাম্বার ওয়ান জিনিসটা হচ্ছে, দেখেন, আমি কিছুদিন আগে আই ওয়াজ ইন ডেনমার্ক। ইট ওয়াজ ইন জাস্ট আফটার দ্য ঈদ। হ্যাঁ, ডেনমার্কে আমরা একটা কোম্পানির সাথে মেরিটাইম স্যাটেলাইট নিয়ে আমরা একটা কনসেপচুয়াল কাজ শুরু করেছি আর কি। এখন আমরা যে টেকনিক্যাল রিকোয়ারমেন্টস এগুলো নিয়ে কাজ করতেছি। উই সি ইফ ইট ওয়ার্কস আউট, তাহলে আমাদের বঙ্গোপসাগরে আমাদের যে ফিশিং বোটস এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা মেরিটাইম স্যাটেলাইট নিয়ে কাজ করতেছি আর কি। বঙ্গোপসাগরে বাই দ্য ওয়ে প্রতিদিন বাংলাদেশি 37,000 ফিশিং বোটস গো টু বে অফ বেঙ্গল। ইজ এ হিউজ নাম্বার। কিন্তু আমরা তাদেরকে একটা 10-15 নটিক্যাল মাইলের পরে তাদের সাথে কমিউনিকেশনের আর কোনো উপায় নেই। তো আমরা এটা নিয়ে এখন কাজ করতেছি আর কি। আর ফিশিংটা হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশের 11% পপুলেশন ফিশিংয়ের উপরে ডিপেন্ডেন্ট আর কি। তো আমি ডেনমার্কে ওইখানে দেখলাম যে আই স দিস ভার্চুয়াল রিয়েলিটি ক্লাসেস। প্রবাবলি মেবি ইউ হ্যাভ অলসো সিন দ্যাট। আই হ্যাভ সিন দ্যাট স্কুলের বাচ্চাদেরকে, সো ভিআর ক্লাসেস, অ্যান্ড সে এখন কেমিস্ট্রি শিখবে ভিআর ক্লাস দিয়ে। হ্যাঁ, সে অনুপরমাণুর ভিতরে ঢুকে যাবে। কোন জায়গাতে ইলেকট্রন, কোন জায়গায় প্রোটন, কোন জায়গায় নিউটন, সে হেঁটে হেঁটে দেখবে। বিকজ ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড দেয়ার ইন, রাইট? সে ফিজিক্স শিখবে আইনস্টাইনের কাছ থেকে। আইনস্টাইন বসে আছে, তাকে গল্প করে বলতেছে যে এটা 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 হচ্ছে এই জিনিস, রাইট? সে পলাশির যুদ্ধ নিয়ে জানবে, সে যুদ্ধের ভিতরে ঢুকে যাবে। আমরা তো আসলে এজ এ হিউম্যান বিইং উই আর মোর ভিজুয়াল দেন এনিথিং এলস, রাইট? আপনি যখন এটা ভিজুয়ালি কী করবেন, এই যে লার্নিং হবে, এই লার্নিংটা আমাদের বর্তমান ক্লাসরুমের লার্নিংয়ের চেয়ে অনেক ভালো হবে। বাচ্চারা রিটেনশনটা অনেক বেশি হবে। আমরা তো নর্মালি there is a lot of research. একটা জিনিস হচ্ছে যে আপনার যখন সেমিস্টার শেষ হয়, এক সেমিস্টার শেষ হওয়ার পরে নেক্সট সেমিস্টারে যখন আপনি যান, যদি আপনার 15-20% মনে থাকে, ইউ আর এ জিনিয়াস, রাইট? আর এভারেজ হচ্ছে 10% গোড়ায় আর কি। এটা রিসার্চের নাম্বারটা এদিক সেদিক আছে, বাট ইউ ক্যান সি দ্যাট অ্যাকচুয়ালি খুব সামান্য মেজরিটি লস্ট, রাইট? এই সলিউশনগুলো কি করবে, তখন এই রিটেনশনটা বাড়বে। ভবিষ্যতের ইয়াং পিপুলরা আপনার আমার চেয়ে অনেক বেশি মনে রাখতে পারবে, বিকজ দে উইল লার্ন ইট ভিজুয়ালি, রাইট? তো এইসবের কারণে আসলে ইজ নাথিং রং। আমাদের ভবিষ্যতের জেনারেশন মোর ইনফর্মড হবে, ভবিষ্যতের জেনারেশন মোর ওয়েল অ্যাকাস্টম টু ডিফারেন্ট নলেজেস, এবং তোরা লার্নিংটাকে শিখবে। এটা কিন্তু আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস। আমি যেদিন পিএইচডি শেষ করেছি, শেষ করার পরে আমার প্রফেসর, হি ওয়াজ লাইক এ ফাদার ফিগার টু মি। আই মিন হি রিয়েলি টুক কেয়ার অফ মি, অ্যান্ড স্টিল নাও হি ইজ এ রিটায়ার্ড ম্যান, অলমোস্ট 75 years old, কিন্তু হি স্টিল টেকস কেয়ার অফ মি। এটা হচ্ছে অলবর্গ ইউনিভার্সিটি, ডেনমার্কে। সো উনি আমাকে একটা কথা বলছিল, আমি বললাম যে প্রফেসর, নাও আই হ্যাভ ফিনিশড, হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যান্ড হি সেড সামথিং, হি সেড, নাও আই নো দ্যাট ইউ নো হাউ টু লার্ন। দিস 4.5 বছরের পিএইচডি প্রসেসে আমি এখন কমপ্লিটলি আই বিলিভ দ্যাট ইউ নো হাউ টু লার্ন। তো আমাদের নেক্সট জেনারেশন, দে উইল নো হাউ টু লার্ন। আমাদের কিন্তু এই জিনিসটা এখন নাই। কিন্তু আমরা এখন জাস্ট স্কুল কলেজে শুনি, টিচাররা বোর্ডে লেখেন, কিছু মুখস্থ করে দিয়ে পরীক্ষার খাতে আমরা লিখে দিয়ে আসি। দিস ইজ এ ভেরি প্রিমিটিভ ওয়ে অফ লার্নিং। ইউ হ্যাভ স্টাডিড ইন University of London, so you know that the learning has moved to another level. তো দেখেন, এআই এর মাধ্যমে the knowledge bases will be built. এআই এর মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশন will be more informed. তারা তখন
what will happen is that now a democratization of knowledge will happen. যে জিনিসটা আগে আপনি লন্ডন, প্যারিস, স্টকহোম, কোপেনহেগেন, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ছাড়া পাইতেন না, এখন এটা আপনি বাংলাদেশের নাঙ্গলকুটে বসে পাবেন, কক্সবাজারে বসে পাবেন. in that way, the society will be enriched in many different ways. এই জিনিসটা আসলে আমাদের যেটা সমস্যা হলো সেটা হলো অনেকে ফিল করেন তাইলে টিচারদের চাকরি কি হবে. সো দ্য টিচার্স উইল অ্যাকচুয়ালি বিকাম কন্টেন্ট প্রডিউসার্স. টিচারদের কাজ হবে টু প্রডিউস কন্টেন্ট অ্যান্ড টু সুপারভাইজ, যে একটা ছাত্র সবকিছু দেখেছে কিনা, সবকিছু শিখেছে কিনা. সো দেয়ার উইল স্টিল বি নিড ফর এ টিচার, বাট দ্য রোল উইল চেঞ্জ. তো এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো আপস্কিলিং এন্ড রিস্কিলিং. সমস্যা হচ্ছে ওই জায়গায় আমাদের আপস্কিলিং এবং রিস্কিলিং এর কোনো প্ল্যান নাই, যার কারণে আমরা ভয় পাই কি হবে না হবে, রাইট? কারণ আমরা এটা নিশ্চিত যে আমরা বদলাবো না. হ্যাঁ, আমরা নিশ্চিত. সমস্যা হচ্ছে ওই জায়গায়, সমস্যা হচ্ছে যে এত কষ্ট করে পড়লাম, 12 লাখ টাকা ইউনিভার্সিটিকে দিলাম, দিয়ে ডিগ্রিটা নিলাম, এখন আবার নতুন শিখতে হবে. মাইন্ডসেটটা হচ্ছে সমস্যা. এবং এআই উইল ফান্ডামেন্টালি বেনিফিট আস অ্যাকচুয়ালি ইন এ লট অফ ফ্রম বেসিক থিং. যেমন মনে করেন আমাদের হেলথ কেয়ার, আমাদের 180 মিলিয়ন 18 কোটি মানুষের জন্য, এখন অনেকে আমি যখন 180 মিলিয়ন বলি উনারা বলেন না ভাই এখন আরো অনেক বেশি, বা হোয়াট এভার ইট ইজ, এতগুলো মানুষের জন্য আপনার তো ডাক্তার তো নাই, আমাদের তো ডাক্তারের শর্টেজ. what do you need to do? You actually need to use machine learning, or you need to use AI ways of, সামান্য একটু জ্বর হলেই আমরা কিন্তু ডাক্তারের চেম্বারে গিয়ে লাইন ধরি. এটা কি হয়? সেটা হলো যে রিয়েল পেশেন্টের জন্য তখন সমস্যাটা হয়. এখন আপনি যদি এআই বেস, দেয়ার আর সো মেনি ডিফারেন্ট হেলথ কেয়ার টুলস আর বিং অ্যাভেলেবল ফর ডিফারেন্ট মার্কেটস. যেটা অফকোর্স হেলথ কেয়ার ইস্যুটা তো আবার আফ্রিকাতে একরকম, ইন্ডিয়া একরকম, বাংলাদেশে একরকম, বিকজ অফ হিউম্যান বিংস, নর্মাল আমাদের নর্মাল হেলথ কন্ডিশনস অ্যান্ড সো অন, রাইট, ইকোসিস্টেম দ্যাট উই লিভ ইন. তো বাংলাদেশে আপনি এআই বেসড হেলথ কেয়ার যদি ইন্ট্রোডিউস না করেন, তাহলে আপনার আমার জন্য এই হেলথ কেয়ার ম্যানেজ করা দুরূহ হয়ে যাবে. সো এইখানে আপনাকে এআই ইউজ করতে হবে. আপনি বাংলাদেশে মনে করেন আপনি আমাদের সিটি ম্যানেজমেন্ট, ওকে, আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট, ওকে, এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন, ইফ ইউ ইউজ some sort of AI based IoT based systems, collect the data, then you basically control the traffic in many different. এই টুলগুলো আসলে এখন দুনিয়াতে বিভিন্ন জায়গাতে খুবই, স্মার্ট সিটিগুলোতে খুবই এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে. তো আমাদের কি হবে দেখেন, আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের লোকজনদেরকে তখন এই সফটওয়্যারগুলো তৈরি করার জন্য ট্রেন করতে হবে. তাকে তখন ইনোভেটিভ আইডিয়া টু সলভ আওয়ার প্রবলেমস, আমাদের যেসব প্রবলেম আছে ওগুলো আমরা কিভাবে এআই দিয়ে সলভ করতে পারবো, এইটার জন্য আমাদের জেনারেশনকে ট্রেন করতে হবে. তাইলেই আর ইট ইজ নট এ ম্যাটার অফ টু বি অ্যাফ্রেড. এটা আসলে ইট বিকামস এ সামথিং টু এনরিচ আওয়ারসেলফ. আমি এখন পজিটিভ কথাগুলো বলতেছি, সো আই এম গিভিং দ্য হোপ সাইড অফ ইট. এটার নেগেটিভ সাইডও আছে. এআই ইউজ করে আপনার আমার ভয়েস ইমিটেট করে উলট পালট কথা রেডি করতে পারে. এইটার জন্য আবার দেয়ার শুড বি এ লট অফ সাইবার সিকিউরিটি মেকানিজম. কিভাবে মনে করেন ফ্যাক্ট চেকিং মেকানিজম, সাইবার সিকিউরিটি মেকানিজম, উই নিড টু হ্যাভ ভেরি স্ট্রং এনফোর্সমেন্ট. এই এনফোর্সমেন্টটা যদি না হয় তাহলে তো সবাই এটা ইউজ করবেই. এনফোর্সমেন্ট তো স্ট্রং এনফোর্সমেন্ট না হওয়ার কারণেই তো মনে করেন আমরা দেখেছি যে মনে করেন যে রাস্তাঘাটে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জিনিস হচ্ছে, বিকজ কেউ ওইখানে গিয়ে চাঁদাবাজি করতেছে, ওইটা আটকানোর কোনো এনফোর্সমেন্ট নাই, রাইট? এই একই জিনিসই হবে তখন সাইবার ওয়ার্ল্ডে. তো তখন আমাদেরকে আসলে সাইবার সিকিউরিটি বেসড উই হ্যাভ টু বিল্ড রিয়েলি গুড সিস্টেমস, যেটা এটা পুলিশ হোক আর ল এনফোর্সমেন্ট এজেন্সি হোক আর আইসিটি মিনিস্ট্রি হোক, সেখান থেকে আমাদেরকে ভেরি স্ট্রং সাইবার সিকিউরিটি মেকানিজম তৈরি করতে হবে. ওর জন্য আবার আমাদেরকে তখন কিছু স্কিল সেট তৈরি করতে হবে. সো এগুলো যদি আমরা যখন তৈরি করি তখন এআই উইল নট বি এ থ্রেট ফর আস অ্যাকচুয়ালি, দেন ইট উইল অ্যাকচুয়ালি বিকাম a good thing for us. Satellite imagery দিয়ে সমুদ্রের মধ্যে you can take pictures in the sea very accurately. আপনি সমুদ্রের কোথায় মাছ আছে, কোথায় মাছ নাই, কোথায় গভীরতা কেমন, সবকিছু আপনি এস্টিমেট করতে পারবেন. আপনি ওইটা এস্টিমেট করে তারপরে ইউজ এআই ফর প্রসেসিং দ্য ডেটা, তারপরে আপনি আপনার ফিশিংম্যানকে আপনি দেন. তাইলে হবে কি বুঝছেন, দেখবেন যে একজন ফিশারম্যান, তার কাছে এই ইনফরমেশন থাকলে তার কিন্তু ফিশিং ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে. দক্ষিণ ভারতে কর্ণাটকাতে ওরা দে আর ইউজিং দিস টেকনোলজি. এবং আই থিঙ্ক গত বছরের কি হচ্ছে যে তার আগের বছর তারা 650,000 মেট্রিক টনস অফ ফিশ ইট ওয়াজ দেয়ার yield. পরের বছর ইউজিং দিস টেকনোলজি দে ওয়েন্ট টু 1.9 মিলিয়ন. ওয়াও, 3 times more, just using this technology. তো এটা তো আমাদের জন্য, আমাদের ফুড সিকিউরিটির জন্য এরকম সলিউশন দরকার. আমাদের ফুড সিকিউরিটির জন্য ফুড সিকিউরিটি ইজ গোনা বিকাম এ বিগ ইস্যু, রাইট? ভেরি সুন ইজ গোনা বিকাম এ বিগ ইস্যু. আপনি ইউ ক্যান টেক ইমেজারি অফ ইয়োর এগ্রিকালচার ফিল্ডস, আর আপনি আপনার ভেজিটেশনের কোয়ালিটি টু এ ভেরি মাচ একুরেসি ইউ ক্যান ডিটারমাইন.
যে কোন জায়গাতে গাছপালাতে পোকা হচ্ছে, কোন জায়গাতে গাছপালাতে আরো পানি দরকার। ফ্রান্স, স্পেন, যারা there is a lot of agriculture in those countries, Italy, they are using this technology. So এই টেকনোলজিগুলো তো আমাদেরকে ইউজ করতে হবে, ইজ এসেনশিয়ালি এআই, রাইট? আর বাকি তো অনেক কিছু আমি আর বললাম না, ফর এক্সাম্পল আমাদের জন্য মানে মানে আনকন্ট্রোল আরবানাইজেশন ইজ এ বিগ ইস্যু। যে যেদিকে পারতেছে বিল্ডিং তুলতেছে, যার কারণে ডেফিনেটলি আমাদের যেহেতু ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষের নতুন থাকার জায়গা দরকার, ঘর বাড়ি দরকার, বাট ওয়েন ইট ইজ দ্যান আনকন্ট্রোলড ওয়ে, তখন তো সমস্যা। এইখানেও আপনি ইউ ক্যান টেক ইমেজারি অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি সি কোথায় কোথায় আনকন্ট্রোল আরবানাইজেশন হচ্ছে। ইউজ এআই, মেক এ ডিসিশন অ্যান্ড দেন এনফোর্স ইট। আপনি মনে করেন আমাদের দেশে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে ফ্যাক্টরিগুলা প্রোডাকশনের পরে তাদের কেমিক্যালস গুলা সব দেখা যায় যে সাধারণ পানির মধ্যে মিশিয়ে দিচ্ছে। আপনার আমার হয়তো বা আলহামদুলিল্লাহ উই লিভ গুড, মেবি আপনার আমার বাসায় হয়তো বা বাথরুম আছে, সবকিছু আছে। আমাদের একটা বড় অংশ এখনো এই ন্যাচারাল পানির সোর্সের উপরে ডিপেন্ডেন্ট। তাদের শরীরে কিন্তু এই সবগুলা কেমিক্যাল চলে আসতেছে। কি কারণে? মনে করেন আমাদের সমাজের একটা অংশে লাইফ স্প্যান ইজ মাচ শর্টার দেন অ্যানাদার পার্ট, বিকজ সে যখন ছোটবেলা সারা জীবন মানে ওই পানিতে গোসল করেছে, সো ইটস কামিং টু হিজ বডি, রাইট, অর হার বডি। আমাদের যদি if we have a monitoring system using satellite or using drone and so on, and then you use AI to study this, and then you can accurately actually point out that a chemical ta a factory theke esheche, and then you enforce the regulations. So টেকনোলজি ইউজ করে ইউ ক্যান ডু সো মাচ। আমাদের আর একটা বড় সমস্যা হচ্ছে ডিফরেস্টেশন, রাইট? ডিফরেস্টেশনের এখন যে অবস্থা, আমি কয়েকদিন আগে যোগ করে বলতেছিলাম যে আর বেশি দিন নাই শ্বাস নিতে পারবেন না। তো করোনার সময় যেরকম মাস্ক নিয়ে মানুষ কি করেছে, হ্যাঁ, ভেন্টিলেটর নিয়ে ঘুরতে হবে। আই মিন, যদি আমরা এই যে রেটে আমরা ডিফরেস্টেশন করতেছি, যদি এটা আমরা বজায় রাখি, উই আর ইন বিগ ডেঞ্জার। ইফ ইউ হ্যাভ এ গুড মনিটরিং সিস্টেম, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি রিয়েলি পয়েন্ট আউট দ্যাট ওকে এই জায়গাতে ডিফরেস্টেশন হচ্ছে, এই জায়গাতে এনফোর্সমেন্ট দরকার, এই জায়গাতে government cannot do deforestation and so on. এবং আপনি তখন আবার উল্টাটা ফরেস্টেশনের উদ্যোগ নিতে পারবেন। টেকনোলজি, the AI will help us in so many different ways. আমি যেটা চাই সেটা হচ্ছে, আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে AI রিলেটেড কোর্স চালু হোক। আমি চাই যে and let me mark my words, AI will become like bread and butter. ঠিক যেরকম ইংলিশ ছাড়া আমরা কিছু করতে পারি না, ইন্টারনেট ছাড়া কিছু করতে পারি না, AI will become like this. You are an economist, you have to learn AI. You are a statistician, you are a physicist, AI শিখতে হবে। You are a doctor, AI শিখতে হবে। You are a software engineer, for sure আপনাকে AI শিখতে হবে। You are a lawyer, আপনাকে AI কি করতে হবে, টুল জানতে হবে। তো আমি চাই যে প্রত্যেকটা ব্রাঞ্চে এটা যাক। ডেটা সায়েন্সেস, কিভাবে ডেটা নিয়ে অ্যানালাইজ করা, ডেটাগুলো নিয়ে অ্যানালাইজ করে কিভাবে আপনি ডিসিশন মেকিং করবেন। স্টকহোম ইউনিভার্সিটিতে আমি একটা কোর্স দেখেছি, সেটা হচ্ছে যে লিঙ্গুইস্টিক্স অ্যান্ড এআই, বিকজ লিঙ্গুইস্টিক্স ইজ বিকামিং লাইক, মনে করেন আমি বাংলায় কথা বলতেছি, কেউ একজন ইউক্রেনিয়ান, সে ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজে শুনবে, এটাকে কনভার্ট করে কিভাবে উইথ দ্য সেম ইমোশনস এন্ড এভরিথিং সেম, এআই টুল উইল অ্যাকচুয়ালি কনভার্ট ইট, রাইট? তো ওরা লিঙ্গুইস্টিক্সটা নিয়ে এবং একটা মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে, যে এআই মাস্টার্স ইন এআই and language. তারা দেখেন, they are already going to that far. AI in healthcare, AI in agriculture, AI in education, it's another big thing. যে AI কিভাবে এডুকেশনকে ফান্ডামেন্টালি ডিফারেন্ট করে দেবে। তো আমি চাই যে বাংলাদেশে এই জিনিসগুলা বোথ ফর্মাল এবং নন ফর্মাল ওয়েজ, ফর্মাল ওয়েজ ডেফিনেটলি কোর্সগুলোর মধ্যে আসলে এই জিনিসগুলো ঢুকে দেওয়া দরকার। টু বি অনেস্ট টু ইউ, এআই রিলেটেড কোর্সেস ইভেন 10, 11, 12 পড়ানো দরকার। অলরেডি তাদেরকে এটার সাথে ফ্যামিলিয়ার করা দরকার। আর আমরা তো এখন বলতেছি শুধু ফর্মাল এডুকেশনে, আসলে নন ফর্মাল এডুকেশনে এটা নিয়ে অনেক কিছু করার আছে। দেয়ার মাস্ট বি ইভিনিং কোর্সেস ফর পিপল টু লার্ন ডেটা সায়েন্স, টু লার্ন এআই, টু লার্ন এমএল। এবং এটা কোনো রকেট সায়েন্স না। মানে আমাদের দেশে এরকম একটা ছিল যে সফটওয়্যার কোডিং শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা শিখবে। আমি কিছুদিন আগে, এটা আমি বাংলাদেশে আসার আগে, স্টকহোমে যে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, যেটা মানে ওয়ার্ল্ডের টপ 5 মেডিকেল স্কুল ইন দ্য ওয়ার্ল্ড, ইজ ওয়ান অফ দেম। সো ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে আমি গিয়ে দেখি যে আমি একটা সেশনে গিয়েছিলাম, আমি এখানে গিয়ে দেখি যে মেডিকেল ইনফরমেটিক্সে ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা দে আর ওয়ার্কিং টুগেদার, ডেটা সায়েন্টিস্ট এবং ডাক্তাররা মিলে মেডিকেল ইনফরমেটিক্স নিয়ে কাজ করতেছে আর কি। সো তারা দুইটা নলেজকে এক জায়গাতে আসলে কম্বাইন করতেছে, যে মানুষের বডিতে কি কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে, বিভিন্ন কারণে মহামারী, বিভিন্ন কারণে কি কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে, তারা এগুলা বিশাল ডেটা ওরা কালেক্ট করেছে গ্লোবালি, বিভিন্ন জায়গা থেকে করে ওইখান থেকে ওরা প্যাটার্ন ধরার চেষ্টা করতেছে, করে তারা ওইখান থেকে নিউট্রিশন অ্যাডভাইসেস, ওইখান থেকে মেডিকেল অ্যাডভাইসেস, ওইখান থেকে কিওর অ্যান্ড প্রিভেনশন, প্রিভেনশন, প্রিভেন্টিভ মেডিসিন, হ্যাঁ, এইগুলা নিয়ে ওরা কাজ করতেছে। তো ইউসি এই সবগুলো জিনিস কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। এখন আপনি ডাক্তার, এই জন্য আপনি শুধু অপারেশন করবেন, আর কিছু শিখবেন না। ইউ ক্যানট রান ইন দিস ওয়ে এনিমোর। এই মাইন্ডসেটটা চেঞ্জ দরকার।
এবার একটু যদি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিয়ারের জায়গাটা থেকে বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, বা পৃথিবীর অনেক দেশই বাংলাদেশের মতো যারা, যে ফিয়ারের জায়গাটা দুইটা। একটা হচ্ছে গিয়ে যে আমাদের তো এডুকেশন সিস্টেম পুয়ার, এটা র্যাপিডলি ভালো হওয়ার সম্ভাবনা কম গিভেন দ্য ব্যুরোক্রেটিক অ্যান্ড এভরিথিং, মানে অল আদার সিন্ডিকেটস অ্যান্ড এভরিথিং। এবং সামনে ইলেকশন হবে, ইলেকশনের পরে কি হবে উই ডোন্ট নো। সেই জায়গাটা থেকে ওয়ান অফ দ্য ফিয়ার ইজ যে কালেকটিভলি ইফ দ্য এডুকেশন সিস্টেম ইজ ডাউন এবং দ্য ইকোসিস্টেম ইজ ফ্র্যাজাইল, তার মধ্যে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকবে উই উইল অনলি বি কনজিউমার্স। আমরা আসলে কোনো কিছু প্রডিউস করার মতো স্কিলই থাকবে না। এটা হচ্ছে একটা ফিয়ার। 2 নম্বর যেটা ফিয়ার সেটা হচ্ছে গিয়ে যে আমাদের দেশের মানুষের ওভারঅল এভারেজ আইকিউ স্কোর ভালো না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উন্নত দেশগুলোতে, মানে উন্নত দেশ বলতে বলছি যাদের এডুকেশন সিস্টেম ভালো এবং যাদের মেধা ভালো, গড় মেধা ভালো, দে উইল হ্যাভ অ্যান আনবিলিভেবল এবিলিটি টু পিন পয়েন্ট কনজিউমার্স অ্যান্ড সেন্ট্রালাইজ ডেটা। এটা ইন্টারনেট, ফেসবুকেও ইউটিউবেও হইতেছে, বাট সেটার একটা আনবিলিভেবল সেন্ট্রালাইজেশন পসিবল। ক্লাউডের একটা মানে এখন যে ক্লাউডগুলো যে সাইজে আছে ওটাকে 30 গুণ সাইজের ক্লাউড বানানো সম্ভব। সিটি লাইক সিঙ্গাপুর অর দুবাই ক্যান হ্যাভ আ ইকোনমি বিগার দেন অস্ট্রেলিয়া বিকজ অফ দ্য সেন্ট্রালাইজেশন অফ ডাটা, এবং ওইখান থেকে সে যে স্পেশালাইজ প্রোডাক্ট এবং সার্ভিস দিচ্ছে। সেইখানে আজকে দেখতেছিলাম যে মাইক্রোসফট তার 3% এমপ্লয়িকে লে অফ করছে এআই এর জন্য। তো সেইখানে আমরা তো চাকরি খুঁজি, আমাদের ব্রিলিয়ান্ট পোলাপানও চাকরি খুঁজে। ফিয়ারটা ওই জায়গায়, আমি হোপটা বুঝলাম, বাট হোপটা কনসিডারিং আমাদের এডুকেশন সিস্টেম স্ট্যান্ডার্ড, আমাদের এইতে মনোযোগ আছে অ্যান্ড উই আর স্কেলিং আপ, উই আর আপ ফর দ্য চ্যালেঞ্জ, বাট হোয়াট ইফ ইউ আর নট, ওই জায়গাটায় কনসিকুয়েন্সটা কত ভয়াবহ হতে পারে। রাইট, ইউ আর রাইট অন দ্য ডট অ্যাকচুয়ালি। আমি এটা নিয়ে অনেক চিন্তা করেছি আর কি। এডুকেশন সিস্টেমের ব্যাপারে আই স্ট্রংলি ফিল দ্যাট দ্য প্রাইভেট ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ উইল লিড দ্য ওয়ে। আমি আমার অনেক বন্ধু বান্ধবরা আছেন যারা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ান, উইদাউট এনি ডিসরেসপেক্ট, আমি পার্সোনালি ফিল করি যে বাংলাদেশের প্রাইভেট ইনস্টিটিউশনস উইল রিয়েলি লিড দ্য ওয়ে। এবং প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর মধ্যে ডিসিশন মেকিং এবং মেনি আদার থিংস দে আর মোর ওপেন টু চেঞ্জ, proactive, more proactive. So I clearly see this is the way actually. এবং এটার মাধ্যমেই আসলে আপনি দেখবেন যে অনেক গভর্নমেন্ট ইনস্টিটিউশনস উইল অলসো চেঞ্জ বিকজ দে হ্যাভ টু চেঞ্জ। সো এই জায়গাতে I see a lot to do. আমাদের দেশটা তো খুব ব্যুরোক্রেটিক, রাইট? আপনি একটা কোর্স অফার করবেন, এটা ইউজিসি থেকে পারমিশন লাগবে, ইউজিসি তে এটা বুঝতে হবে, জানতে হবে এবং আগ্রহ থাকতে হবে। আমি কিছুদিন আগে একটা ইউনিভার্সিটি ওনাদের সাথে কথা বলতেছিলাম, তো ওনারা বলতেছিলেন যে 2023 সালের এপ্রিলে ওনারা একটা নতুন কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এটা মাত্র ওনারা অ্যাপ্রুভাল পেয়েছেন আর কি। সো বাই দিস টাইম পৃথিবী বদলাই গেছে, রাইট? তো এইখানে আমাদেরকে কাজ করার কি আছে অবশ্যই। আরেকটা জিনিস যেটা আমি খুব দেখি সেটা হচ্ছে যে আমাদের দেশে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বলতে নাই, এটা একবারেই জিরো আর কি। তো অথবা আছে দুই একটা ইন্ডাস্ট্রিতে বলতে বিজিএমইএ, তাদের দে হ্যাভ এন ইউনিভার্সিটি নাও, ওইখান থেকে আমি শুনেছি যে বিজিএমইএ গ্রাজুয়েটরা তারা দে আর রেডি টু গো টু ওয়ার্ক, আই মিন গ্রাজুয়েশন আরএমজি সেক্টরে সরাসরি গিয়ে কাজ করতে পারে। আর এছাড়া আমি আসলে খুব একটা দেখি নাই। দুই একটা সেক্টর আছে, এগ্রিকালচার সেক্টরে কিছু কাজ হয়েছে, বিড়ি ইজ ওয়ান অফ দেম, যার কারণে এখন বাংলাদেশে দেখবেন যে আগে যেখানে 20 বছর আগে 30 বছর আগে যেখানে 2 বার ফলন হতো এখন 3 বার ফলন হচ্ছে, হুইচ ইজ ভেরি গুড। আই থিঙ্ক ওয়ান্স এগেন ফুড সিকিউরিটির কথা আমরা বলেছি, ফুড সিকিউরিটি উইল বিকাম বিগ ইস্যু অ্যাকচুয়ালি ভেরি সুন। অ্যাকচুয়ালি ফুড সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জের কারণে কোনো নেশন যদি ফুড সিকিউরিটি অ্যাচিভ না করতে পারে, দে উইল বি ইন ট্রাবল। আর আমরা বড় দেশ, আমাদের জন্য তো আরো বেশি, মানুষ হিসাবে বড় দেশ। সো এগ্রিকালচার সেক্টরে কিছু কাজ হয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে ডেফিনেটলি আমাদের কিছু কাজ হয়েছে। আদারওয়াইজ আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বলতে কিছু নাই, এইখানে আমাদের কাজ করার আছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিকে ইনপুট দিতে হবে, একাডেমিয়াকে দিয়ে বলতে হবে যে লুক, দিস ইজ দ্য কাইন্ড অফ গ্রাজুয়েটস উই নিড, এই ধরনের স্কিল সেটের মানুষ আমরা চাই। আর একাডেমিয়াকেও এটা অ্যাকসেপ্ট করার জন্য থাকতে হবে, রেডি থাকে। এট দ্য সেম টাইম স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপের জন্য এটা এইরকম বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য ইন্ডাস্ট্রিতে স্কোপ করে দিতে হবে। আমি ইন্ডাস্ট্রিতে একটা জিনিস দেখি শুনি যে আর স্টুডেন্ট ওদের কিছু জানে না, বুঝে না, 3 মাস আমাকে ডিস্টার্ব করবে, তারপরে চলে যাবে। কিন্তু ওনারা এটা আমি ইন্ডাস্ট্রির অনেকের কাছ থেকে এই রেসপন্সটা আমি পেয়েছি। ডেভেলপ ওয়ার্ল্ডের যতটা ডেভেলপ কান্ট্রি আপনি যান, ওয়ান অফ দ্য কমন ট্রেন্ড হচ্ছে তাদের দেশে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া ইজ ভেরি মাচ অ্যালাইন্ড। হ্যাঁ, আমি নিজে যখন এরিকসনে কাজ করেছি তখন সুইডেনের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা রেগুলার যেতাম, আমরা ওইখানকার কোর্স কারিকুলাম নিয়ে কথা বলতাম। আমরা উই ইউজ টু টেল দেম, লুক, ট্রিপলিতে আমাদের এইরকম ছেলেপেলে দরকার, হ্যাঁ, এই এরিয়াতে আমাদের ছেলেপেলে দরকার। এবং একাডেমিয়া আমাদের সাথে রেগুলার কোলাবোরেশন কি করতো, ডায়ালগে, ডিসকাশনে থাকতো।
এবং এটা যা বোথ ওয়ে। আমার জন্য যেটা দরকার সেটা হলো আমি যদি ভালো স্টুডেন্ট না পাই আমি কিভাবে আমার 6G রিসার্চ প্রোগ্রাম রান করব। আর তাদের জন্য হচ্ছে যে তার গ্রাজুয়েটটা যদি চাকরি না পায় তাহলে তো তখন আরেকটা কেওস তৈরি হবে, ইউনিভার্সিটিতে ছেলেপেলেরা আসবে না। সো ইটস এ উইন উইন ফ্রম বোথ সাইডস। এইটা আমাদের দেশে ইন্ট্রোডিউস করতে হবে। ওইখানে একটা বাংলাদেশের ইকোসিস্টেমের প্রবলেম হচ্ছে, আমাদের যারা টপ স্টুডেন্ট তারা তো বাংলাদেশে থাকে না, তাদের তো ওই প্রেশার নাই যে আমি একাডেমিতে যাবো, কারণ তারা তো দেশেই থাকবে না। এবং দ্যাট ইজ হাউ দ্য ইকোসিস্টেম ইজ বিল্ড। The ecosystem is built to, get rid of the talented people. আর তারপরের লেয়ার অফ ট্যালেন্টেড পিপল যাবে BCS এ। সো ইউনিভার্সিটির তো ওই প্রেশার নাই। এবং একাডেমিয়া আপনার মনে করেন যে খুব হাই স্কিল্ড আর&ডির কোনো ডিপার্টমেন্টই নাই আমাদের লোকাল জায়েন্টদের, আর&ডি ডিপার্টমেন্ট নাই। সো তারাও কাজ করতে চায় হচ্ছে গিয়ে এভারেজ লোকজনদেরকে নিয়ে। সো ওই ইকোসিস্টেমের ডিমান্ড সাপ্লাই সাইকেলটা যেটা সুইডেনে আছে বা চায়নাতে আছে সেটা আমরা তৈরিই করতে পারি নাই, কারণ উই আর কমফোর্টেবল উইথ দ্য আইডিয়া দ্যাট আমার ট্যালেন্টেড ছেলে পেলে আমাদের দেশে থাকবে না। দ্যাটস আ মাইন্ডসেট প্রবলেম। আমি যেটা শুরুতেই বলেছিলাম যে নেক্সট 15 to 20 years is very important and I'm very hopeful the youth are much more energized now. The youth are much more informed and আমি ওদেরকে I see them, the current young generation is actually more balanced than our generation. ভাইয়া, আমরা যদি লাস্ট একটা ডাইমেনশনে কথা বলি, একদিকে যেমন আপনি এরিকসনের আপনি প্রিন্সিপাল সায়েন্টিস্ট রিসার্চ আর&ডি ডিপার্টমেন্টের হিসেবে কাজ করেছেন এবং তার আগেও খুব ভালো জায়গাগুলোতে ছিলেন। আবার আপনি মুসলিম উম্মাহ বা মুসলিম কমিউনিটির সাথে ইউ আর ভেরি ইনভলভড, সুইডেনে, লন্ডনে ইউ আর ভেরি ইনভলভ অল থ্রু আউট। সো ওইটাও আপনার অ্যাটলিস্ট 30 years প্লাস ধরে আপনি ভেরি ইনভলভ। আমরা যদি একটু মুসলিমদের, পৃথিবীতে অনেক কিছু হয়ে গেছে আপনার এই লাইফ টাইমে, আমি তো আপনার অনেক জুনিয়র। হোয়াট ডু ইউ সি দ্য চ্যালেঞ্জ অফ দ্য সর্ট অফ আ গ্রেটার মুসলিম কমিউনিটি অর দ্য উম্মা ইন ওয়েস্ট অ্যান্ড ইন দ্য ইস্ট? ইস্ট বলতে বাংলাদেশে, ওয়েস্ট বলতে আমি ধরে নিচ্ছি ইউরোপ, এবং ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার সিচুয়েশন সিমিলার। বাংলাদেশের যে সিচুয়েশন আমি ধরে নিচ্ছি সেটা আশেপাশের দেশগুলোতেও সিমিলার। সো মাইন্ডসেটের প্রবলেম, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস যেগুলো আপনাকে হোপফুল করে, আবার যেগুলো আপনাকে সর্ট অফ মনে করে যে কষ্ট দেয়। ইন জেনারেল মুসলিম উম্মার প্রবলেম হচ্ছে আমাদের ইথিক্যাল লিডারশিপ নাই। আমাদের লিডারশিপ ইজ বেসড অন এনিথিং অ্যান্ড এভরিথিং বাট ইথিক্স। ইথিক্যাল লিডারশিপ নাই। আর এটার সাথে আমি আরেকটা জিনিস যেটা খুব কি করে বলি সেটা হলো যে আমাদের লিডারশিপের স্পিরিচুয়াল কম্পিটেন্সি জিরো। আই রিয়েলি সি দিস ভেরি ইম্পর্টেন্ট। ইথিক্যাল লিডারশিপ অ্যান্ড এভরিথিং এলস ইজ নিডেড। টেকনোলজি কম্পিটেন্স, ইকোনমিক কম্পিটেন্স অফকোর্স নিডেড, কিন্তু আপনার যদি স্পিরিচুয়াল কম্পিটেন্সটা না থাকে, যেটাকে আমরা ইসলামের পরিভাষায় যেটাকে বলে যে ইমান, যেটাকে বলে যে আমাদের যে ইমান তাকওয়া, right? So I want to put it in a more neutral words. I really see that across the Muslim world spiritual competence is really lacking. আমার মনে এই জায়গাতে কাজ করলে for the next generation, এই জায়গাতে কাজ করলে we can really do well. আমাদের এই জন্য আমরা যখনই বিভিন্ন ইউথ এঙ্গেজমেন্টে বিভিন্ন জায়গাতে যখনই আমরা এঙ্গেজ হয়েছি, আমি একটা জিনিস সব জায়গায় বলতাম, সেটা হলো এজ এ মুসলিম এটা উই নিড টু স্টার্ট বিলিভিং দ্যাট আই ক্যান বি এ গুড মুসলিম অ্যান্ড গুড প্রফেশনাল। আই ক্যান বি এ গুড মুসলিম অ্যান্ড আই ক্যান বেনিফিট পিপল। আই ক্যান বি এ গুড মুসলিম অ্যান্ড আই ক্যান ওয়ার্ক অন দ্য ইকোনমিক পলিসি অফ এ কান্ট্রি। এই জায়গাতে আমাদের আসলে অনেক কাজ করার আছে। আমরা বিভিন্ন কারণে আসলে আমরা এই কনফিডেন্সটা হারিয়ে ফেলেছি আর কি। আমরা অনেক সময় দেখা যায় যে আপনি ইউ আর এ প্র্যাকটিসিং পারসন, এটা শো করতে আমরা উই বিকাম এ লিটল বিট হেসিটেন্ট, রাইট? তো এই জায়গাতে আমাদের লেকিং, মুসলিম উম্মার আসলে লেকিং এই জায়গাতে। আমি গতকালকে একজনকে বলতেছিলাম যে কিছুদিন আগে একটা কনফারেন্সে গিয়েছি, তো কনফারেন্সের যে বুক ইনফরমেশন ম্যানুয়াল, এটার পিছনে সব রেজিস্টার্ড পার্টিসিপেন্টদের নাম আছে আর কি। তো রেজিস্টার্ড পার্টিসিপেন্টদের নামে তো ABC দিয়ে শুরু হয়। আমি দেখি যে প্রথমে সব হচ্ছে আহমদ, আবদুল্লাহ, আব্দুল। সো দেখি যে রাফলি প্রায় 20% হচ্ছে মুসলিম। এটা ওয়েস্টার্ন একটা কনফারেন্স, দেখি যে 20% হচ্ছে মুসলিম। সো কম্পিটেন্সের ঘাটতিটা ব্যাপার না, আসলে এটা আসলে ইস্যু না। আই ডোন্ট থিঙ্ক সো। আমাদের কম্পিটেন্স আছে, কিন্তু আমাদের যেটা নাই সেটা হলো যে to see how I can use it for the benefit of my ummah. I think ওই জায়গাতে ওই মোটিভেশনের ঘাটতি, এবং এই জায়গাতে আমাদেরকে রিয়েলি কাজ করতে হবে আর কি। বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশনকে এই জায়গাতে তাদেরকে এই জায়গাতে ট্রেন করতে হবে আর কি। এবং ইটস এ প্রবলেম অ্যাক্রস অল মুসলিম কান্ট্রিজ। আপনি মিডল ইস্টে যান অথবা মালয়েশিয়াতে যান, বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, মুসলমান যেখানে আছে সব জায়গাতে ইটস এ কমন প্রবলেম। আপনার কাছে কি মনে হয় যে মুসলমানরা এত সর্ট অফ ইনসিকিউর কেন অ্যাবাউট দেমসেলস? বাংলাদেশি মুসলমানরা প্রবাবলি ইন পার্টিকুলার
তারা ফিল করে না যে দে আর কম্পিটেন্ট ফর লিডারশিপ, তার আকাশটা অনেক নিচে। সো ফর এক্সাম্পল, যে মুঘলরা যখন ইন্ডিয়াতে আসে তখন পৃথিবীতে যদি 100 টাকা থাকে 25 টাকা ছিল এই অঞ্চল প্রডিউস করতে অ্যাপ্রক্সিমেট। মুঘলরা যখন চলে যায় তখনও 25 টাকা, মানে 25% অফ দ্য গ্লোবাল ইকোনমির এইখান থেকে কন্ট্রোল হইতো। ব্রিটিশরা যখন চলে যায়, সো মুঘলরা প্রায় 200 বছর, ব্রিটিশরা প্রায় 200 বছর। মুঘল যখন চলে যায় ইট কেম ডাউন টু 4%। সো অলমোস্ট 23% থেকে ইট কেম ডাউন টু 4%, 19% নাই। দ্যাটস হাউ মাচ উই লস্ট অর দে টুক হাউএভার। কিন্তু কষ্টের বিষয়টা হইল ফ্রম 1947 টু 2024 এখন আমরা কিন্তু লেস দেন 6%। আমরা অলমোস্ট 75 ইয়ার্স পাইছি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ কালেকটিভলি, বাট আমরা কিন্তু এখনো 4% থেকে 5.5 করতে পারছি। মানে আমরা কিন্তু এখনো উঠে দাঁড়াইতে পারতেছি না, যেটার একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মাইন্ডসেট প্রবলেম। উই আর কমফোর্টেবল উইথ স্লেভারি অর কমফোর্টেবল উইথ ডুইং সামথিং লো। এই মাইন্ডসেটের প্রবলেমটা কেন এবং এটা থেকে কেমনে বের হয়ে আসা যায় আপনার কাছে মনে হয়, পার্টিকুলারলি মুসলিমদের ক্ষেত্রে? মানে বেসিস এডুকেশন সিস্টেম আমরা বলি যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল, রাইট? আমাদের এডুকেশন সিস্টেম এটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট করে না। তো আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে একটা মেকি সুপিরিয়রিটি তৈরি করে দেয়, অ্যান্ড দেন আমরা মানে এমনভাবে আমরা কি হই যে আমি এখন আর এক গ্লাস পানি খেতে পারি না, সামওয়ান হ্যাজ টু গিভ, কেউ আমাকে দিতে হবে, রাইট? এবং এই যে একটা কালচার আমরা তৈরি করেছি, যেটা এটা মূল হচ্ছে এডুকেশন সিস্টেম। আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে ব্যালেন্স হিউম্যান বিইং হিসাবে গড়ে তোলে না। আমরা কথা বলেছি সোশ্যাল জাস্টিস নিয়ে, রাইট? আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে এটা শেখায় না। আমাদেরকে শেখায় যে তুমি যদি পড়াশোনা করে GPA 5 পাও, তাহলে তুমি 1.5 লাখ টাকার চাকরি পাবা। দ্যার ইজ নো আদার কনসিডারেশন। তো যার কারণে কি হচ্ছে, যে as long as I'm safe I don't care, as long as I have my salary end of the month I don't care। এবং এইসবের কারণে আসলে আমরা একটা প্রচন্ডভাবে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি তৈরি করেছি। আমরা যদিও ফিল করি যে ওয়েস্টার্নরা ইন্ডিভিজুয়ালিস্টিক, আমরা হলাম আরো বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক। এটা হচ্ছে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং। আমি যেহেতু 2 জগতেই থেকেছি, আপনিও অথবা থেকেছেন, আপনিও খেয়াল করবেন, আমি এটা খেয়াল করেছি যে উই আর সো মাচ ইন্ডিভিজুয়ালিস্টিক। ইউ গো টু এ ওয়েস্টার্ন কান্ট্রি, আই মিন আমেরিকা ইজ ডিফারেন্ট, কিন্তু ইউরোপের যে কোনো দেশে আপনি যান, ইটস এ কমন আন্ডারস্ট্যান্ডিং যে আমরা সবাই ট্যাক্স দিব। ট্যাক্সেশনের কারণে কেউ যদি অসুস্থ হয় তার ওইটা থেকে টেক কেয়ার করা হবে। হ্যাঁ, কেউ যদি চাকরি হারিয়ে ফেলে তাহলে তাকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট দেওয়া হবে। সো তারা কি ইন্ডিভিজুয়ালিস্টিক নাকি আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক? আমি যদি বলি যে ট্যাক্সেশনের একটা অংশ, হ্যাঁ, আমি যদি আমাদের দেশের শিক্ষিত লোকের বলি যে ভাই লেটস প্রোভাইড ট্যাক্স, সো দ্যাট ট্যাক্সের একটা অংশ বাংলাদেশের হতদরিদ্র মানুষকে টেক কেয়ার করার জন্য কি হবে, ও কেন দিবে, ওর জন্য আমি কেন কি করবো? দেখবেন যে ট্যাক্সেশন নিয়ে অনেক কথা হবে। আমরা আমাদের এডুকেশন সিস্টেমের কারণে এইটার একটা ওভারঅল দরকার। এডুকেশন সিস্টেমের একটা কমপ্লিট ওভারঅল দরকার। এডুকেশন সিস্টেমটা মাস্টার স্লেভ রিলেশনশিপ তৈরি করে, এইটার একটা কমপ্লিট ওভারঅল দরকার। এভরিওয়ান ইজ ইকুয়াল, এভরিওয়ান ইজ, আমি ডেনমার্কে পিএইচডি করার পরে আমি প্রায় 2 বছর পড়িয়েছি। ওকে, আমাদের ইউনিভার্সিটিতে ইট ওয়াজ ভেরি কমন। দ্যাট টাইম আই ওয়াজ ভেরি ভেরি ইয়াং, পিএইচডি শেষ করেছি, তারপরে টিচার হয়েছি। সো স্টুডেন্টস ওয়ার অলসো ভেরি ইয়াং অ্যান্ড দে আর সেম এজ উইথ আস, ফ্রেন্ডস লাইক আস। কিন্তু আমরা দেখা গেছে একসাথে রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছি, একসাথে ফুটবল খেলেছি, আমরা একসাথে সাইক্লিং করতে বেরিয়েছি আমাদের স্টুডেন্টদের সাথে। ইট ওয়াজ সো কমন। একসাথে দেখা গেছে যে স্টুডেন্টরা আমরা মিলে লাঞ্চ করব, সবাই মিলে একসাথে লাঞ্চ কিনে আমরা বসে খাইতেছি, সো কমন, রাইট? যার কারণে কি হয় দেখেন, যার কারণে স্টুডেন্ট, আচ্ছা, যেটা হয় সেটা হলো ওই বয়সে আমি তাদের বয়সী হওয়ার পরেও আমার তো একটু বেশি নলেজ ছিল। তো আমার সাথে যখন কথা বলতে, তারা তো শিখতেছে, আমিও শিখতেছি তাদের কাছ থেকে। আমাদের দেশে তো এরকম কোনো মেকানিজম নাই। স্টুডেন্টস আর জাস্ট টেকেন লাইক স্লেভস। সে যদি টিচারকে ভোজ যদি না করে তাইলে তার আর ডিগ্রি হবে না। যার কারণে অনেক সময় স্টুডেন্টদেরকে অনেক সময় দেখবেন যে অনেক জিনিস সহ্য করে নিতে হয়। তো এই যে একটা কালচার আমরা তৈরি করেছি, এটার থেকে বেরোয় আসতে হবে। এটার থেকে বেরোয় আসা ছাড়া দেয়ার ইজ নো ওয়ে। আমরা যদি এই এডুকেশন সিস্টেমের কমপ্লিট ওভারঅল না করি, তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই এখানে। আমাদের দেখেন, একটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমি যেটা পার্সোনালি ফিল করি, সেটা হলো যে ফর্মাল এডুকেশনের পাশাপাশি এটা কারিগরি শিক্ষার একটা ওয়েল ডিফাইন্ড সিস্টেম হওয়া দরকার। আমাদের দেশে কি হয়েছে, একটা ছেলে ও যদি ব্যাচেলার ডিগ্রি না করে তাহলে ও বিয়েই করতে পারবে না। যার কারণে সবাই দেখা যায় একটা ব্যাচেলার ডিগ্রি নিতে যায়, অথচ সবার তো ব্যাচেলার ডিগ্রি নেওয়ার দরকার নাই। সে তো কারিগরি শিক্ষাতে গিয়ে, ইফ দ্যার ইজ এ ওয়েল ডিফাইন্ড, যেটাকে বলে যে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ট্রেনিং, এবং জব অপরচুনিটি যদি থাকে, তাহলে তো সে তো ওই থ্রোতে সে আসলে চাকরি পাওয়া উচিত।
সবাই যখন ইউনিভার্সিটিতে চলে আসতেছে তখন ইউ আর অলসো সিইং এ হিউজ লোড। একটা পজিশন ওপেন করলে দেখা যায় যে একটা পজিশনের এগেইনস্টে 300 জন অ্যাপ্লাই করছে। সো এইগুলোর কারণটা তো হচ্ছে এটা, উই হ্যাভ ক্রিয়েটেড। এবং একটা ছেলে যখন সে ব্যাচেলার ডিগ্রি শেষ করেছে, 4 বছরের ব্যাচেলার ডিগ্রি, তখন তার তো এক্সপেকটেশনও ডিফারেন্ট। তো আমাদের এই সিস্টেমটাকে একটু ওভারহল করতে হবে, এডুকেশন সিস্টেমটাকে নিয়ে কাজ করতে হবে। কিছু আসলে সাহসী মানুষ দরকার, কিছু সাহসী পলিটিশিয়ান দরকার, যারা এইটা নিয়ে কাজ করবে এবং এটা নিয়ে যারা একটা চেঞ্জ নিয়ে আসবে। ইনশাআল্লাহ ভালো দিন আশা টাইম ইজ টিকিং, ইনশাআল্লাহ। বাট টাইম ইজ টিকিং, আই মিন উই ডোন্ট হ্যাভ মাচ টাইম অ্যাকচুয়ালি এট হ্যান্ড। ইনশাআল্লাহ ভালো কিছু আসুক ইনশাআল্লাহ। দোয়া রাখবেন ভাই, থ্যাংক ইউ ভাই আজকে অনেক সময় দেওয়ার জন্য আপনার ছুটির দিনে। জি থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আবারও হয়তো আপনার সাথে কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। ওকে জি।